এক ঘন্টা পর উপজেলার প্রথম ধাপের ভোট গ্রহণ শুরু। কেন্দ্রে আসছেন ভোটাররা। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কেউ যেন প্রভাব বিস্তার না করেন সেদিক থেকে নীতিগত সিদ্ধান্তটা খুব স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। রেলের বেশিরভাগ কোচে নেই অগ্নি নির্বাপন ব্যবস্থা। যেগুলো আছে তার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উদ্বিগ্ন যাত্রীরা। খতিয়ে দেখবেন মহাপরিচালক। দিনে অন্তত 10 নবজাতকের জন্ম থ্যালাসেমিয়া নিয়ে বাহকের মাধ্যমে ছড়ায় এ রোগ। বিয়ের আগে সঙ্গী রক্ত পরীক্ষার পরামর্শ। ঢাবির সাংবাদিকতার শিক্ষক নাদিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। সব কার্যক্রম থেকে অব্যাহতি। এবং বৃহস্পতিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট। এখনো ভিসা পাননি অনেকে। মক্কা মদিনা ও জেদ্দার বাইরে যেতে পারবে না হজ যাত্রীরা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালের সঙ্গে আছে আমি জেসিকা আবেদিন। আর 1 ঘন্টা পর শুরু হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত নেওয়া হবে ভোট। প্রথম ধাপে 139 উপজেলায় কোথাও ব্যালট, আবার কোথাও ইভিএমে ভোট নেওয়া হবে। নির্বিঘ্নে ভোট গ্রহণে কেন্দ্রে কেন্দ্রে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। বুধবার সকাল 8টা থেকে শুরু হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। তাই মঙ্গলবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় সহকারী রিটার্নিং কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। প্রথম ধাপে বুধবার ভোট হবে ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর এ 3 উপজেলায়। সকাল থেকে এসব উপজেলায় আইন শৃঙ্খলা বাহিনীর সাথে নির্বাচনী সরঞ্জাম বুঝে নেন কর্মকর্তারা। নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানান জেলা রিটার্নিং কর্মকর্তা। আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছি। ভোটাররা যাতে উৎসবমুখর পরিবেশে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই পর্যাপ্ত ব্যবস্থা সেটা আমাদের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এদিন বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলায় নির্বাচন ঘিরে প্রিজাইডিং অফিসার ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে নির্বাচনী সরঞ্জাম তুলে দেওয়া হয়। কঠোর নিরাপত্তায় 2 উপজেলার 191 কেন্দ্রে পৌঁছে যায় ভোটের সামগ্রী। মালামাল আমরা বুঝতে পাইছি। এখন মালামাল নিয়ে যাচ্ছি। আগামীকালকে সকাল 8টায় ভোট শুরু হবে আর ব্যালট পেপার আমাদের আগামীকাল সকাল 5টার সময় দিবেন। বেলা 11টায় গাজীপুরের বঙ্গ তাজউদ্দিন অডিটোরিয়াম থেকে সদর, কালীগঞ্জ ও কাপাসিয়া উপজেলার নির্বাচনী কর্মকর্তাদের মাঝে নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। এসব উপজেলায় বুধবার ভোটাধিকার প্রয়োগ করবেন প্রায় 7 লাখ ভোটার। এদিকে মানিকগঞ্জের সিংগাইর ও হরিরামপুর উপজেলাতেও কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে ভোটের সামগ্রী। আইন শৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রয়েছে সর্বোচ্চ সতর্কতায়। ইতিমধ্যে আমাদের জেলাতে বিজিবি সদস্যরা 2 প্লাটুন চলে আসছে এখানে। আর আমাদের সব মিলে 1000-এর উপরে আমাদের 2টি উপজেলা নির্বাচনে আমাদের অফিসার ফোর্স ডিপ্লয়মেন্ট হবে। আশা করি যে কোথাও কোনো সমস্যা হবে না। এছাড়া নারায়ণগঞ্জ, সাতক্ষীরা ও কুষ্টিয়া সহ 140 উপজেলায় কঠোর নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে ইভিএম সহ নির্বাচনী সামগ্রী পৌঁছে দেওয়া হয়। বুধবার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভোট গ্রহণের খবর জানাতে কুষ্টিয়া এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, ভোটের তো আর 1 ঘন্টারও কম সময় বাকি রয়েছে। কেন্দ্রগুলোর পরিবেশ এখন কেমন দেখছেন? ভোটার আসতে শুরু করেছে কিনা? কি তথ্য রয়েছে আপনার কাছে আমাদের জানাবেন। ধন্যবাদ জেসিকা। সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। আর মাত্র ঘড়ির কাটার 55 মিনিট পরই কিন্তু প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত চলেছে। আমি রয়েছি কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে। গতকাল ব্যালট বাক্স থেকে শুরু করে যে ভোটের যে সরঞ্জাম সেগুলো কিন্তু পৌঁছে গেছে এবং সকাল 6:30টার দিকে কিন্তু ব্যালট পেপার ঢুকেছে। অর্থাৎ এখানে আপনি দেখছেন প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। কিছুক্ষণ আগে রিটার্নিং কর্মকর্তা যারা ভোটের দায়িত্ব পালন করবে তাদের সাথে সভা করেছেন যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমি যে কেন্দ্রে রয়েছি এটি কুষ্টিয়া সরকারি কলেজ কেন্দ্রে। এই কেন্দ্রে মোট পুরুষ এবং মহিলা মিলিয়ে 2380 ভোটার রয়েছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে কিন্তু 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। এখনো ভোটাররা সময় আছে বলে এখন আসতে শুরু করেনি। তবে কিছুক্ষণের মধ্যেই আমরা যেটা প্রত্যাশা করছি যে ভোটাররা আসতে শুরু করবে এবং ভোট গ্রহণ শুরু হবে। ভোটে যেন কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর
কোনো ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে 3 স্তর বিশিষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে র্যাব, বিজিবি, পাশাপাশি পুলিশ এবং সাদা পোশাকের পুলিশ কিন্তু রয়েছে। এছাড়াও অতিরিক্ত দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। এই এখন পর্যন্ত আমি বলতে পারি যে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখিনি। আমি এই দুটি উপজেলায় কুষ্টিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, প্রথম ধাপ উপজেলা নির্বাচন। একটি হচ্ছে কুষ্টিয়া সদর উপজেলা আর একটি হচ্ছে কুষ্টিয়ার খোকসা উপজেলা। কুষ্টিয়া সদর উপজেলায় মোট 145টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এখানে 4,20,000-এর মতো ভোটার রয়েছে অর্থাৎ, এবং প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী রয়েছে 2 জন। একজন হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুল আলম হানিফের চাচাতো ভাই আতাউর রহমান আতা, এবং আরেকজন রয়েছেন মোটরসাইকেল প্রতীক নিয়ে আল মামুন, এবং ভাইস চেয়ারম্যান 2 জন রয়েছেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান 2 জন রয়েছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এখন পর্যন্ত যে ভোটের যে পরিবেশ সেটি শান্তিপূর্ণ রয়েছে। আর ঘড়ির কাঁটায় কিছুক্ষণ পরই কিন্তু এই ভোটের যে মূল যে কার্যক্রম অর্থাৎ ভোট গ্রহণ সেটা শুরু হবে এবং চলবে 4টা পর্যন্ত অবিরামভাবে, যদি কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সর্বশেষ আমি এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ায় প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেখানে কিন্তু কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এখন পর্যন্ত, এবং সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। ঘড়ির কাঁটার মাত্র আর 50 মিনিট পরেই কিন্তু এই প্রথম ধাপে যে উপজেলা নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে। এই ছিল কুষ্টিয়া থেকে ভোট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জেসিকা। তিতাস, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে একই বিষয়ে জানাতে ময়মনসিংহে আমরা যুক্ত হচ্ছি, সেখানে রয়েছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, কেন্দ্রের ব্যালট পেপার কখন এসে পৌঁছেছে, সার্বিক পরিবেশ কেমন দেখছেন আপনি? জেসিকা, ধন্যবাদ। কেন্দ্রে ব্যালট পেপার 6:30টার দিকে এসে পৌঁছেছে, অর্থাৎ প্রত্যেকটি কেন্দ্রে। আমি যদি বলি যে ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট এবং ধোবাউড়া এই 3টি উপজেলায় কিন্তু প্রথম ধাপের নির্বাচন আজকে অনুষ্ঠিত হবে। অর্থাৎ সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত চলবে। আমি এখন রয়েছি ফুলপুর উপজেলার বাইটকান্দি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে রয়েছি। এই কেন্দ্রের চারপাশ কিন্তু একেবারেই শুনশান, নীরবতা। এখনো পর্যন্ত আসলে সাধারণ ভোটার যারা আছেন তারা কিন্তু 2-1 জন করে আসছেন এবং কেন্দ্রের বাহিরে তারা অবস্থান নিচ্ছেন, এবং আমরা দেখেছি যে কেন্দ্রের ভিতরে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা কিন্তু তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতির কার্যক্রম সম্পূর্ণ করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করেছি। এবং একেবারেই কেন্দ্রের চারপাশ কিন্তু প্রার্থী যারা আছেন তারা তাদের পোস্টার সাটিয়েছেন, এবং তারা কিন্তু প্রার্থীরা এখনো আসেনি, অর্থাৎ তাদের সমর্থক যারা আছেন তাদের 2-1 জন কেন্দ্রের সামনে এসেছেন এবং তারা ভোটারদেরকে জড়ো করার চেষ্টা করছেন, এবং তারা বলছেন যে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজকে যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে সেই বিষয়টি তারা বলছিলেন। এবং আমরা এই বিষয়টি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গেও কথা বলেছি। আইন শৃঙ্খলা বাহিনীও বলছেন যে তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা নিয়ে রেখেছেন, এবং তারাও বলছেন যে একেবারেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ যেন অনুষ্ঠিত হয়, সেই লক্ষ্যে ভোটার সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কিন্তু বাহিনীর সদস্যরা কিন্তু তারা প্রত্যাশা করেছেন। এবং আমি যদি বলি যে এই 3টি উপজেলায় প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই 3টি উপজেলার 239টি কেন্দ্রে আজকে ভোট গ্রহণ হবে, এবং সেই 3টি উপজেলায় চেয়ারম্যান পদে 15 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং প্রত্যেকেই বলছেন যে তারা তাদের জয়ের ব্যাপারে তারা আশা ব্যক্ত করেছেন। এবং আপনার মাধ্যমে একটু দেখাতে চাই যে এই কেন্দ্রের সামনে কিন্তু যারা এজেন্ট আছেন এবং বিভিন্ন প্রার্থীর এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা কেন্দ্রের এসে পৌঁছেছেন, এবং তারা হয়তো কিছুক্ষণ পরেই কিন্তু তাদেরকে রুম খুলে দেওয়া হবে এবং সেই রুমে তারা প্রবেশ করবেন। সেই বিষয়টি কিন্তু আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি। অর্থাৎ বলা যায় যে একেবারেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজকের যে ভোট গ্রহণ সেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, সেই প্রত্যাশাই প্রশাসন এবং সাধারণ ভোটার যারা আছেন তারা কিন্তু করছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোট গ্রহণের পূর্বের যে প্রস্তুতি তা নিয়ে সর্বশেষ তথ্য। জেসিকা। ইলিয়াস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজ থেকে উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হচ্ছে সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ভোটের খবর নিয়ে এবারে যুক্ত হচ্ছেন সাতক্ষীরা থেকে সহকর্মী শরফুল্লাহ কায়সার সুমন। সুমন, ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? ভোটাররা নিশ্চয়ই কেন্দ্রে আসতে শুরু করেছে, কি তথ্য রয়েছে আপনার কাছে?
জেসিকা, ধন্যবাদ আপনাকে। আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা, যেটি উপকূলীয় যে দুটি উপজেলা, বিশেষ করে শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাচনের প্রথম ধাপের যে নির্বাচন, সেই নির্বাচনটি অনুষ্ঠিত হবে। আর সময়ের জায়গা থেকে আর হয়তো 50 মিনিটের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে। সার্বিক পরিস্থিতি কিন্তু বেশ শান্তশিষ্ট দেখা যাচ্ছে এবং আপনাকে বলে রাখা দরকার, আজ রাতে কিন্তু বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে কিন্তু এখানে পরিবেশটা বেশ সুন্দর পরিবেশ হয়েছে এবং এটি যে এই জলবায়ু পরিবর্তনজনিত কারণে এবং বিভিন্ন কারণে এই পরিবেশ যেটি উত্তপ্ত ছিল সেটি কিন্তু এখন অনেকটা শান্ত এবং সাধারণ মানুষের, ভোটারদের সবার কিন্তু উপস্থিতি আপনি দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে কালীগঞ্জ কলেজ, কালীগঞ্জ সরকারি কলেজ কেন্দ্র এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সার্বিক পরিস্থিতি কিন্তু অত্যন্ত সুশৃঙ্খল অবস্থা রয়েছে এবং একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে সারা রাত বৃষ্টির কারণে এখানে যে প্রচারের যে পোস্টার ছিল সেগুলো কিন্তু ভিজে, সেগুলো কিন্তু লেপ্টে পড়ে যাওয়ার কারণে তারা আবার নতুন করে সেই কাজগুলো করবার চেষ্টা করছে। আমি একটু কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। এখানে কিন্তু ভোটার এবং প্রার্থীদের সমর্থক বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল ব্যক্তিবর্গ সবাই কিন্তু এখানে উপস্থিত আছে। পরিবেশ বেশ শান্তিপূর্ণ এবং সুন্দর পরিবেশই লক্ষ্য করা যাচ্ছে। আর কতক্ষণ পরে ভোট দেওয়া যাবে এবং কেমন পরিবেশ দেখছেন? আজকের ভোটের পরিবেশ সুষ্ঠু বা মোটামুটি ভালো শান্তিপূর্ণ ভোট হবে আমরা আশা করছি। বা এলাকার বর্ষার কারণে মানুষ উৎসব জনতা একটু ভিড় দেরি হচ্ছে, সবাই এসে যাচ্ছে, আল্লাহর মধ্যে সুষ্ঠু ভালো ভোট হবে। সার্বিক জেসিকা, আমরা কথা বললাম একজন ভোটারের সাথে, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কোনো ঝুঁকি বা কোনো কিছু মনে করছেন কিনা? আমি ইনশাল্লাহ খুবই ভালো, পরিবেশ ভালো আছে এবং আমরা সার্বিকভাবে আমরা চেষ্টা চালাই যাব, ইনশাল্লাহ সমস্যা হবে না। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তা মাহবুব সাহেব, তার সাথে কথা বলছিলাম। তিনি কিন্তু জানাচ্ছেন যে শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু রয়েছে এবং তারা 2 দিন ধরে কিন্তু এখানে দায়িত্ব পালন করছেন পুরো পরিস্থিতিকে শান্ত রাখতে এবং নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যা যা করণীয় প্রশাসন কিন্তু সেই চেষ্টাটি করেই যাচ্ছে। আমরা একটু প্রার্থীদের সমর্থকদের মনে হয় দেখতে পাচ্ছি, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলি। এখানে কি তালিকা? আচ্ছা, এখানে আপনাদের যাদের প্রিয়, আপনাদের সমর্থিত যেসব লোকজন, তাদেরকে বসাতে পেরেছেন সবাইকে? কি অবস্থা, সার্বিক অবস্থা কি সেটা? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আরো একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। কি অবস্থা এবং কেমন পরিবেশ দেখছেন? খুব সুন্দর পরিবেশ এবং ভালো শান্তিপূর্ণভাবে ভোট হবে ইনশাআল্লাহ। শান্তিপূর্ণ ভোট হবে। এখানে ভোটার কতজন? ভোটার আছে এখানে 3326 কি 28 সামথিং। 1850 না, হ্যাঁ, আমরা এখানে 3331 উপরে ভোট এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীদের সমর্থক এবং ভোটার সার্বিক উপস্থিতি কিন্তু বেশ সুন্দর রয়েছে। আশা করা যাচ্ছে যে ঘড়ির কাঁটা খুব কাছাকাছি যে রয়েছে, 45 মিনিট পরেই সুন্দরভাবে ভোটটি শুরু হবে এবং এরপরে যে আপডেট থাকবে সেটি কিন্তু জেসিকা আপনার মাধ্যমে আমরা আবারও জানাতে পারবো। এই ছিল সাতক্ষীরার কালীগঞ্জ সরকারি কলেজের যে ভোটের পরিবেশ এবং পরিস্থিতি, তার সর্বশেষ। সুমন, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানাতে আমরা যুক্ত হচ্ছি পাবনায়, সেখানে রয়েছেন সহকর্মী এস.এ. আসাদ। ভোটের সার্বিক পরিবেশ কেমন দেখছেন? বৃষ্টির ফলে ভোটারদের কেন্দ্রে আসতে কোনো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? ভোটারদের সাথে নিশ্চয়ই আপনার কথা হয়েছে, কি বলছেন তারা? জেসিকা, আপনি যেমনটি বলছিলেন, আসলে উপজেলা নির্বাচনের প্রথম ধাপে পাবনায় 3টি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ভোট 8টা থেকে ভোট গ্রহণ শুরু হবে। আমি একটু জানিয়ে রাখতে চাই, পাবনার 9টি উপজেলার মধ্যে 3টি উপজেলাতে আজ এই প্রথম ধাপে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র, সাথিয়া উপজেলার এই কেন্দ্রটিতে।
আজকে আমি একটু জানিয়ে রাখি, সেটি হলো যে সকালবেলা ভোর রাতে বৃষ্টি হওয়ার কারণে আসলে এখন পর্যন্ত কেন্দ্রে আসলে ওই রকম ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে আমি আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথে কথা বলেছি, তিনি যেমনটি জানিয়েছেন যে আসলে তার ইতিমধ্যে সব প্রস্তুতি তিনি সম্পূর্ণ করেছেন। ইতিমধ্যে 2-1 জন ভোটার ভোট কেন্দ্রে তাদের ভোট প্রয়োগ করার জন্য এসে লাইন দিয়েছেন ইতিমধ্যেই। আসলে তাছাড়া সেভাবে আসলে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়নি আসলে। তবে আমি প্রিজাইডিং কর্মকর্তা যেটি জানিয়েছেন এই কেন্দ্রের, সেটি হলো যে আসলে বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটার সংখ্যা বাড়বে। এখন পর্যন্ত সেভাবে ভোটাররা ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়নি বলছেন। যেহেতু বেলা বাড়ার সাথে সাথে আসলে ভোটাররা এই ভোট কেন্দ্রে আসবেন এমনটি আসলে জানিয়েছেন। তো এই ছিল আসলে পাবনার আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের পরিস্থিতি। আমরা পরবর্তীতে আসলে বিস্তারিত জানাবো। আসাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, উপজেলা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন পাবনা থেকে এসে আসাদ। প্রথম ধাপে 152টি উপজেলা নির্বাচন হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত স্থগিত করা হয়েছে 13টিতে। তাই আজ ভোট হবে 139টি উপজেলায়। বান্দরবানে আইন শৃঙ্খলা বাহিনী যৌথ অভিযান চালায়। রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। 9 এপ্রিল সীমানা জটিলতা নারায়ণগঞ্জ সদর উপজেলায় নির্বাচন স্থগিত করা হয়। আদালতের নির্দেশে স্থগিত হয় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা নির্বাচন। আর এক প্রার্থীর প্রার্থিতার বৈধতা নিয়ে আইনি জটিলতা থাকায় জামালপুরের সরিষাবাড়ির নির্বাচন স্থগিত করে ইসি। বাকি 6 উপজেলায় নানা জটিলতায় ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। কথায় বলে, কাজের গরু কেতাবে আছে, গোয়ালে নেই, যার বাস্তব প্রমাণ মিলল বিভিন্ন গন্তব্যের ট্রেনে। রেল বিভাগ বলছে ট্রেনের প্রতিটি কোচে ফায়ার এক্সটিংগুইশার থাকবে, কিন্তু সরজমিনে বেশিরভাগ কোচেই দেখা যায়নি। যেগুলোতে আছে তা মেয়াদ উত্তীর্ণ। খোদ মহাপরিচালক বলছেন বিষয়টি খতিয়ে দেখা হবে। আর যাত্রীদের প্রশ্ন, তবে কি নিরাপদ যাত্রার তকমা হারাতে বসেছে রেল যোগাযোগ? বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাদ। সবশেষ 5 জানুয়ারি রাজধানীর গোলাপবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারান 4 জন। এর আগে কেবল 2023 সালে 12টি ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কিন্তু এমন ঘটনাগুলোতে কতটুকু টনক নড়েছে রেল কর্তৃপক্ষের, সেটি অনুসন্ধানে দেশ টিভি টিম রাজধানীর কমলাপুরে। ঢাকা রাজশাহী রুটে চলাচল করা সিল্ক সিটি ট্রেনের চিত্র এটি। কয়েকটি বগি ঘুরে দেখা গেল বেশিরভাগ বগিতে নেই ফায়ার এক্সটিংগুইশার। 2-1টিতে থাকলেও মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই। সরকারিভাবে দিছিল আর কি, পরবর্তীতে হয়তো ওনার খেয়াল করে নাই। সুবর্ণ এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, সুন্দরবন এক্সপ্রেস সহ বেশিরভাগ ট্রেনের চিত্র একই। প্রতিটি ট্রেনে থাকে ফায়ার সেফটি ব্যবস্থা। সেই ধরনের ব্যবস্থা সুবর্ণ এক্সপ্রেস নামে ট্রেনে আমরা দেখছি অগ্নি নির্বাপক যে যন্ত্রের ব্যবস্থা, সেই যন্ত্রের চিহ্ন থাকলেও নেই সেই ফায়ার সেফটির অগ্নি নির্বাপক যন্ত্রটি। সড়ক পথের গাড়িগুলোর আগুন দ্রুত নির্বাপন করা গেলেও বেশিরভাগ ক্ষেত্রে ভয়াবহ আকার নেয় ট্রেনের আগুন। কিন্তু সেই ট্রেনেই আগুন নেভানোর ব্যবস্থাপনায় এত গাফিলতি, তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? অনেক সময় আগুন লাগলে এটা থাকলে সুবিধা, আগুন নিভিতে সুবিধা না। যদি এটা না থাকে তাহলে দেখা যায় এখান থেকে এক জায়গা থেকে লাগতে অনেক জায়গায় ফুরিয়ে যাবে। অনেক ঝুঁকিপূর্ণ, শুধু ঝুঁকিপূর্ণ না, প্রচণ্ড ঝুঁকিপূর্ণ। কিন্তু জানি নিরাপত্তা নেই, ওরা হচ্ছেন না। এই আর কি বলবো, আমরা তো কিছু বলার নেই। আমার মনে হয় যে থাকা উচিত, কারণ ইদানিং যেহেতু দেখতেছি আমরা রেল দুর্ঘটনা ঘটতেছে বা আগুন ধরতেছে বিভিন্ন জায়গায়, তো সেক্ষেত্রে আমার মনে হয় থাকা উচিত। বিষয়টি যার দেখার কথা রেলওয়ের সেই মহাপরিচালক প্রশ্ন শুনেই অবাক। উল্টো জানান সব বগিতেই রয়েছে ফায়ার এক্সটিংগুইশার। ঠিক আছে, এটা হতেই পারে, মেয়াদ উত্তীর্ণের বিষয়টা আপনি যখন নোটিশ দিলেন আমি এটা বিষয়টা দেখতেছি। আর না থাকার কোনো কারণ নেই, তারপরেও আপনি যখন বললেন এটা চেক করে দেখি, এমনও হতে পারে হয়তো দেখা যাচ্ছে যে কোনো কারণে হয়তো বগি চেঞ্জ করছে, বগিতে ছিল হয়তো লাগানো হয়নি বা আনা হয়নি, কিন্তু এই জিনিসটা হওয়ার কথা না। তারপরে কনসার্ন যারা আছে তাদের সঙ্গে আমি কথা বলে দেখবি এবং এটা যাতে না হয় বা এটা যেন থাকে সেই বিষয়ে আমি এনশিওর করব। তুলনামূলক নিরাপদ যাত্রা ভেবে যারা ট্রেন ভ্রমণকেই বেছে নেন, সেই যাত্রীদের প্রশ্ন, ট্রেন থেকেও কি শেষ পর্যন্ত নিরাপদ যাত্রার তকমা মুছে যাবে? শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা।
রক্তের জটিল বংশগত রোগ থ্যালাসেমিয়া। জন্মের পর থেকেই বাঁচতে হয় অন্যের দেয়া রক্তে। নানা শারীরিক জটিলতায় অল্প কিছুদিন বাঁচলেও অকালেই মৃত্যু হয়। আর প্রতিদিন জন্ম হওয়া শিশুদের মধ্যে এই তালিকায় যোগ হচ্ছে অন্তত 10 জন। শুধু সচেতনতা এবং থ্যালাসেমিয়া বাহকের মধ্যে বিবাহ রোধ ও জন্মের আগে পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে নিয়ন্ত্রণ করা যায় থ্যালাসেমিয়া, কিন্তু অসচেতনতায় প্রতিদিনই বাড়ছে বাহক ও আক্রান্তের সংখ্যা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। ঢাকার উত্তরখানের একটি স্কুলের 8ম শ্রেণী পড়ুয়া মাসুমাকে দেখে বোঝার উপায় নেই, জন্ম থেকেই থ্যালাসেমিয়ার সঙ্গে তার বসবাস। প্রতি মাসে শরীরে দিতে হয় 2 ব্যাগ রক্ত। ওষুধ সহ মাসে খরচ অন্তত 20,000 টাকা। বর্তমানে এই ব্যয়ভার থ্যালাসেমিয়া হাসপাতাল বহন করলেও অনিশ্চিত ভবিষ্যতের শঙ্কায় মাসুমার পরিবার। এখানে আসছি প্রায় 3 বছর হবে। এর আগে তো শিশু হসপিটালে ব্লাড দিছি, বিভিন্ন জায়গায় দৌড় পারছি, টাকা পয়সা তো সব খরচ হয়ে গেছে। শেষ পর্যায়ে এখানে আসার পর থেকে আজকে 3 বছর হবে এখানে সব খরচ হসপিটাল থেকে বহন করে। 23 বছরের আমেনা ও 12 বছরের রাবেয়া, 2 বোনকে নিয়ে তাদের পরিবারের সংগ্রামটাও একই। জন্মগত এ রক্তরোগ নিয়ে পরিবারগুলোর চাপা কান্না যেন নিত্যদিনের। একটা সাইড হয়তো আমাদের করতে হয়, স্যাক্রিফাইস করতে হয় ফ্যামিলিতে, তারপর এফোর্ট দিতে হয় ওর বাচ্চার চিকিৎসার ব্যাপারে। ওষুধের মনে করেন 2,500 টাকা গেল মনে হয় এখন ওষুধের মানে মেডিসিনের। আর ওর জন্য আবার আছে, আবার এই জায়গায় ব্লাডও পাই না, ডোনার আনতে হয়, ডোনারের পিছনে আবার কিছু দিতে হয়। বাচ্চাটা নিয়ে অনেকখানে গেছি, আগে তো বুঝি নাই গা। ফকির যে কইছে ফকিরের কাছে যাও, ভাইয়ের কাছে গেছি, যেখানে কইছে সেখানে গেছি, যে তো ডাক্তার দেখাইছে বাচ্চারে নিয়ে। চিকিৎসকরা বলছেন থ্যালাসেমিয়ার বাহকের সঙ্গে বিয়ের কারণে প্রতিনিয়ত বাড়ছে এই রোগী। দিনে জন্ম নেয়া 10,000 শিশুর মধ্যে অন্তত 10টি শিশুর জন্ম থ্যালাসেমিয়া নিয়ে। রাজধানীর গ্রিন রোডে থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালে নিবন্ধিত রোগীর সংখ্যা 4,000-এর বেশি। যতদিন জীবন পর্যন্ত বেঁচে থাকবে, জীবনের শেষ দিন পর্যন্ত তাদেরকে অন্যের রক্তের উপরে বেঁচে থাকতে হবে। অন্যের রক্ত নিয়ে নিরাপদ রক্ত তাদেরকে গ্রহণ করতে হবে। যারা জন্মগ্রহণ করছে অলরেডি থ্যালাসেমিয়া নিয়ে, তাদেরকে বাঁচিয়ে রাখা একটা বিরাট চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা কারোর পক্ষে সম্ভব না যতক্ষণ পর্যন্ত সরকারি পৃষ্ঠপোষকতা না থাকে। প্রথম সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে, তাই দ্বিতীয় সন্তান নেয়ার আগে চিকিৎসকের শরণাপন্ন দোহারের এই দম্পতি। চিকিৎসকরা বলছেন গর্ভাবস্থায় পরীক্ষায় থ্যালাসেমিয়া শনাক্ত হলে এর নিয়ন্ত্রণ সম্ভব। বাংলাদেশে প্রায় 2 কোটিরও বেশি মানুষ থ্যালাসেমিয়া রোগের বাহক। থ্যালাসেমিয়া রোগের বাহক এবং রোগী মিলে প্রায় 20 জন সন্তান জন্মগ্রহণ করছে বাংলাদেশে থ্যালাসেমিয়া নিয়ে। থ্যালাসেমিয়ার ব্যাপকতা এতই যে বাংলাদেশে প্রায় 6 লক্ষ ব্যাগ রক্তের প্রয়োজন হয় প্রতি বছর। এর 4 লক্ষ ব্যাগ শুধু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদেরকে বাঁচিয়ে রাখতে ব্যবহার করা হয়। থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে তাই বিয়ের আগে হবু সঙ্গীটির রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার দাবি বিশেষজ্ঞদের। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যৌন হয়রানির প্রাথমিক সত্যতা পাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর নাদির জুনায়েদকে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য উপাচার্য ও উপ উপাচার্যকে দেয়া এক চিঠিতে নাদির জুনায়েদ অভিযোগ করেছেন তাকে অব্যাহতি প্রদানে প্রশাসন ও সিন্ডিকেটকে চাপ প্রয়োগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা রিপোর্ট। ঘটনার সূত্রপাত 7 ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর নাদির জুনায়েদের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশে পরীক্ষার ফলে ধস নামিয়ে দেওয়ার অভিযোগ করেন বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থীরা। এরপর বিভাগের এক এক করে 3 শিক্ষার্থী নাদিরের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগ তোলেন। শেষমেশ ফলে ধস নামানোর অভিযোগে 3 মার্চ 3 সদস্যের তদন্ত কমিটি ও যৌন হয়রানির অভিযোগে আরও 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে জমা পড়ে তদন্ত কমিটির প্রতিবেদন, যাতে সাংবাদিকতা শিক্ষক ডাক্তার নাদির জুনায়েদের বিরুদ্ধে যৌন হয়রানির প্রাথমিক সত্যতা পায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। বিষয়টি অধিকতর তদন্তে পাঠানো হয় যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে। তদন্ত চলাকালীন সময়ে নাদিরকে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে তদন্ত করতে 2 মাস সময় দেওয়া হয়। এদিকে উপাচার্য ও উপ উপাচার্য বরাবর দেয়া চিঠিতে নাদির জুনায়েদ দাবি করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সিন্ডিকেটকে চাপ প্রয়োগ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকাল আরো থাকছে।
রংপুরের শ্যামপুর চিনিকল চালু নিয়ে অনিশ্চয়তা, শিগগিরই ব্যবস্থা নেওয়ার দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। আগামীকাল শুরু হচ্ছে চলতি মৌসুমে প্রথম হজ ফ্লাইট, তবে এখনো ভিসা না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। ধর্মমন্ত্রী ফরিদুল হক খান আশ্বাস দিয়েছেন, যারা এখনো ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। চলতি বছর বাংলাদেশ থেকে নিবন্ধিত হজযাত্রী ৮৩,২০২ জন। এদিকে হজ ভিসায় মক্কা, মদিনা ও জেদ্দার বাইরে যাওয়া যাবে না মর্মে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। চাঁদ দেখা সাপেক্ষে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে এবারের পবিত্র হজ। বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট ৯ মে। চলতি বছর হজে সৌদি আরবের বেঁধে দেয়া কোটা এখনও পূরণ করতে পারেনি বাংলাদেশ। এর মধ্যেই অভিযোগ উঠেছে এখনও অনেকে পাননি সৌদি আরবের ভিসা। এ অবস্থায় ধর্মমন্ত্রীর আশ্বাস, এখনও যারা ভিসা জটিলতায় রয়েছেন শিগগিরই তাদের ভিসা হয়ে যাবে। হজ যাত্রী নেওয়ার দায়িত্ব তাদের, বিচার দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজ যাত্রী যদি না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি যে আমাদের পক্ষ থেকে এবং সৌদি গভর্নমেন্টের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময়ে যাবে, সঠিক সময়ে ভিসা হবে ইনশাআল্লাহ। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দেখেন বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। কিভাবে করবে না করবে এটা অবশ্যই আমাদের সাথে তারা আলোচনা করেই করবে। এদিকে হজ ভিসা নিয়ে নতুন করে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এ ভিসা শুধু হজের জন্য বৈধ এবং হাজিরা শুধু হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। বলা হয়েছে, হজ ভিসা নিয়ে জেদ্দা, মদিনা ও মক্কার বাইরের শহরেও যাওয়া যাবে না। সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয় বলছে, এ ভিসা সৌদিতে কাজ বা বসবাসের জন্য বৈধ হবে না। বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি আজীবনের জন্য সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। জরিমানার সীমা ৭৫,০০০ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করার বিধান রেখে সংশোধিত গ্রাম আদালত বিল পাশ হয়েছে জাতীয় সংসদে। মঙ্গলবার সন্ধ্যায় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম বিলটি পাশের জন্য সংসদে প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। বিলে বলা হয়েছে, চেয়ারম্যান এবং উভয় পক্ষে মনোনীত 2 জন করে মোট 5 সদস্য নিয়ে গঠিত হবে গ্রাম আদালত। এদিন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও জ্বালানি সংকটে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। জানান, দেশ জুড়ে কয়েকটি বিদ্যুৎ কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণেও উৎপাদন বন্ধ রয়েছে। আমাদের 360 মেগাওয়াটের একটা বিদ্যুৎ প্রকল্প আছে, সেখানে গ্যাসের স্বল্পতা এবং আমাদের আরও 2টি জামালপুরে 2টি পাওয়ার প্ল্যান্ট আছে। সেই 2টি পাওয়ার প্ল্যান্টও আমাদের জ্বালানি স্বল্পতার কারণে সেখানে আমাদের বিদ্যুৎ দেওয়া যাচ্ছে না সঞ্চালন লাইনে। তবে আমাদের গ্রিড লাইন প্রস্তুত আছে, আমাদের ডিস্ট্রিবিউশন লাইনও প্রস্তুত আছে। আমরা একটা বিকল্প উপায়ে গ্যাস যাতে সংযোগ দেওয়া যায় তার একটা প্রকল্প ইতিমধ্যে কার্যক্রম চলছে। যে পাইপলাইনটি আমরা গাজীপুর দিয়ে আশুলিয়া হয়ে আমরা ময়মনসিংহে নিয়ে গেছিলাম, সেই পাইপের মধ্যে অধিকাংশই প্রচুর পরিমাণ ইন্ডাস্ট্রির কানেকশন হয়েছে, যার জন্য যখনই আমরা প্রেসার দেই গ্যাসটা অন্যদিকে ধাপিত হয়। সেই বিষয়গুলোকে বিবেচনা করে প্রকল্পটা হয়তো আগামী 1 বছরের মধ্যে শেষ হবে এবং আপনার এলাকাও আমার মনে হয় যে বিদ্যুতের চাহিদা তখন পূরণ হবে। সংবাদ সকাল আরো থাকছে। টানা 3 ম্যাচে জিতে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ জয় বাংলাদেশে সফরকারীদের হোয়াইট ওয়াশের লক্ষ্য টাইগারদের। দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতায় 15 বছরে সরকারি হাসপাতালে কেনা যায়নি কোনো রেডিওথেরাপি মেশিন। আর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনায় 25 বছরও আসেনি দ্বিতীয় মেশিন। 1 বছর আগে বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়। একটি মাত্র মেশিনে থেরাপি সিরিয়াল পেতে লাগে 6 মাস। এতে ভোগান্তিতে লাখ লাখ ক্যান্সার রোগী। হাসান মাহমুদের আরও একটি রিপোর্ট। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওথেরাপি কেন্দ্রের সামনে রোগীদের দীর্ঘ লাইন। সকালের শিফটে এই লাইন থাকে আরও দীর্ঘ। একটি মাত্র মেশিনে 2 শিফটে দেওয়া হয় 60 জনের থেরাপি। সিরিয়াল পেতে সময় লাগে অন্তত 6 মাস।
প্রথমে আমি কুমিল্লা একবার অপারেশন হয়েছিলাম, ওইখান থেকে আমার আবার এখানে পাঠাইছিল রেডিওথেরাপি দেওয়ার জন্য। রেডিওথেরাপি পাই না, এরপর আমার আবার এই বেস্টে অপারেশন হয়েছে, ওই জায়গায় আবার ইনফেকশন হয়েছে। সার্জারি করার পরে হচ্ছে কেমো দিয়েছে, কেমো দেওয়ার পর 6টা কেমো লাগছিল, 6টা কেমো দেওয়ার পরে রেডিওথেরাপি 25টা। আমি আমার আম্মুর জন্য জানুয়ারির 10 তারিখে সিমুলেশন করেছিলাম, তারপর 4 মাস হতে 4.5 মাস পর আমি ডেট পেয়েছি। 25 বছর আগে 1999 সালে 3টি রেডিওথেরাপি মেশিন কেনার পরিকল্পনা হয়। সে অনুযায়ী 3টি বাংকার তৈরি হয় ক্যান্সার ভবনে, কিন্তু কেনা হয় মাত্র একটি। 1.5 বছর আগে অন্য একটি মেশিনের বাজেট হলেও আটকে আছে অর্থ মন্ত্রণালয়ে। একটা ব্রেস্ট ক্যান্সারের রোগী রেডিওথেরাপি ঠিক মতো যদি আমরা টাইমলি দিতে পারি, সে 100% কিওর হয়ে যাবে। একবার বিএনপির আমার উদ্যোগ নেওয়া হলো, তখন একজন আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন, তার বিরুদ্ধে অভিযোগ উঠলো উনি নাকি সিমেন্স কোম্পানির কাছে 5 কোটি টাকা ঘুষ দাবি করছে। ওর থেকে একটা মামলা হয়ে বন্ধ হয়ে গেল। এরপরে আরও 2-3বার এরকম উদ্যোগ নেওয়া হয়েছে, প্রত্যেকবারই দুর্নীতির কবলে বইয়া মেশিনগুলো কিনা হয় নাই। সরকারি পর্যায়ে মহাখালী ক্যান্সার গবেষণা হাসপাতালে সচল 2টি মেশিনের মেয়াদ শেষ হয়েছে কয়েক বছর আগেই। গেল 15 বছরে কয়েকবার মেশিন কেনার উদ্যোগ নেওয়া হলেও আলোর মুখ দেখেনি। উল্টো দুর্নীতির অভিযোগে বরখাস্ত হয়েছেন একাধিক পরিচালক। অভিযোগ রয়েছে সবশেষে একটি মেশিন কেনার প্রক্রিয়ায় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর ছেলে 20% টাকা দাবি করেন, কিন্তু এ নিয়ে পরিচালকের সঙ্গে দ্বন্দ্বে মেয়াদের আগেই পদ হারান তৎকালীন পরিচালক। সারা দেশে 9টি সরকারি হাসপাতালে রেডিওথেরাপি মেশিন পুরোপুরি অকার্যকর পড়ে আছে খালি বাংকার, কিন্তু কেনার জন্য এখনো নেওয়া হয়নি কোনো উদ্যোগ। 2005-06 সালে তো ক্যান্সার স্টোরি মেশিনগুলো কেনা হলো ম্যাক্স বেশিরভাগগুলা, তো এটা তো জানা কথা 10 বছর, মানে 15-16 সালে এগুলির মেয়াদ শেষ হয়ে যাবে। তাহলে আমি এই 10 বছরের মধ্যে আমরা যারা দায়িত্ব ছিলাম, আমরা কেন সরকারকে বোঝাতে পারলাম না, নাকি আমাদের এই ব্যর্থতা? লক্ষ লক্ষ মানুষ চিকিৎসা নিতে পারতেছে না আমাদের ওই কয়জন লোকের ভুল সিদ্ধান্ত বা অযোগ্যতা অদক্ষতার জন্যই। রেডিওথেরাপি মেশিনের অভাবে অসম্পূর্ণ থেকে যায় ক্যান্সার চিকিৎসা, ফলে নিঃস্ব হয় আক্রান্ত পরিবারগুলো। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রংপুরের একমাত্র ভারী শিল্প কারখানা শ্যামপুর চিনিকল চালু নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। 3 বছর আগে বন্ধ হওয়া কারখানাটি নতুন করে চালুর সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি হলেও এখনো জমা দেওয়া হয়নি তদন্ত প্রতিবেদন। শিগগিরই চিনিকলটি চালুর দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। রংপুর থেকে মাহমুদ রকির তোলা ছবিতে রফিকুল ইসলামের রিপোর্ট। অর্ধশত বছর আগে 111.45 একর জমির উপর চালু হয় শ্যামপুর চিনিকল। এ কল চালুর পর পরিবর্তনের হাওয়া লাগে রংপুরের অর্থনীতিতে। তবে অনিয়ম দুর্নীতিতে সবসময় আলোচনায় ছিল এ চিনিকল। 2020-21 অর্থ বছরে 363 কোটি 29 লাখ টাকা লোকসান দেখিয়ে বন্ধ করে দেয়া হয় কলটি। গেল বছর রংপুরে নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন চিনিকলটি পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে। আমি জানি রংপুর সুগার মিল অনেক দিন থেকে বন্ধ আছে, এই সুগার মিল যাতে পুনরায় চালু হয় আমরা তার জন্য পদক্ষেপ নিচ্ছি। এরপর থেকে জোরালো হয় চিনিকল চালুর দাবি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের পরিচালক আতাউর রহমান খানকে প্রধান করে গঠন করা হয় 5 সদস্যের উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। একাধিকবার তদন্তে এলেও তারা প্রতিবেদন জমা দিতে পারেননি। এটি যদি অনতিবিলম্বে চালু করা হয় তো আমাদের মনে হয় যে এই অঞ্চলের অর্থনীতি পুনরায় আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। এলাকার উন্নয়নের জন্য এই মিলটাকে আবার পুনরায় চালু করা উচিত। অবহেলিত অঞ্চলে এই শিল্প প্রতিষ্ঠানটাকে সরকার যদি বিশেষভাবে একটু সুদৃষ্টি দেয় তাহলে আমাদের এখানকার অঞ্চলের অনেক দারিদ্রতা দূর হবে। কারখানাটিকে লাভজনক করতে বেসরকারি খাতভুক্ত করার পাশাপাশি নতুন প্রযুক্তি ব্যবহার করে পুনরায় চালুর পরামর্শ ব্যবসায়ী নেতাদের। এইসব মিল কারখানা চালু করতে হলে প্রাইভেট সেক্টরকে দিতে হবে এবং প্রাইভেট সেক্টরই পারবে নতুন প্রযুক্তি, বিএমই এবং সকল কিছু পদক্ষেপ গ্রহণ করে এই মিল কারখানা লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর কারখানাটি পুনরায় চালুর সম্ভাবনার কথা বলছেন জেলা প্রশাসক। আগামী 10-15 দিনের মধ্যে তারা এই রিপোর্টটা কর্পোরেশনে দেবেন। তো রিপোর্ট পাওয়ার পরে উচ্চ পর্যায়ে এটাকে পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। চিনিকল চালুর প্রত্যাশা কর্মসংস্থান হারানো হাজারো শ্রমিকের। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ।
গাজায় ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শুরু হওয়া শিক্ষার্থীদের বিক্ষোভ যেন থামছেই না। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হওয়া এ ছাত্র আন্দোলন ছড়িয়ে গেছে বেলজিয়াম, স্পেন সহ অন্যান্য দেশে। এর মধ্যে বাতিল করা হয়েছে নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটির সমাবর্তন অনুষ্ঠান। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বিশ্বব্যাপী বেড়েই চলেছে ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলন। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলন এখন ছড়িয়ে পড়েছে বেলজিয়াম, স্পেন সহ অন্যান্য দেশে। সোমবার ইউনিভার্সিটি অফ বার্সেলোনায় জড়ো হন প্রায় 3 শতাধিক শিক্ষার্থী। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভবনে ফিলিস্তিনের বিশাল পতাকা টানাতে দেখা যায় শিক্ষার্থীদের। গাজায় এখন যে গণহত্যা চলছে তার জোর নিন্দা জানাচ্ছি আমরা। এই আন্দোলনের পক্ষে পশ্চিমা দেশের তরুণরাও আমাদের সমর্থন করবে বলে আশা করছি। যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বাতিল করা হয়েছে সমাবর্তন অনুষ্ঠানের কর্মসূচি। সব আয়োজন হবে ছোট পরিসরে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে বেলজিয়ামের ইউনিভার্সিটি অফ গ্যান্টেও চলছে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ। সোমবার শতাধিক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের কিছু অংশ দখল করে ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে স্লোগান দেয়। আগামী বুধবার পর্যন্ত এই বিক্ষোভ চলবে বলে জানায় তারা। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।